তাহলে হচ্ছে আমাদের সংবিধানের ক্লাসে হচ্ছে সবাইকে স্বাগতম। সংবিধান হচ্ছে আমরা টোটাল 3টা ক্লাসে আমরা সংবিধানটা শেষ করব এবং খুব মনোযোগ দিয়ে হচ্ছে আমরা শুনবো। এখানে হচ্ছে অধৈর্য হওয়ার কোনো সুযোগ নাই। মনোযোগ দিয়ে ক্লাসটা শুনতে হবে। যদি আমরা শুনি ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা ছোট্ট করে একটু সিলেবাসটা দেখি। আমাদের সিলেবাসের মধ্যে 3 মার্কের কথা এখানে বলা আছে। হ্যাঁ, সংবিধান থেকে 3 মার্ক আসবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে 3 থেকেও বেশি অনেক পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, যেমন এখানে 49-এ একটা প্রশ্ন আসছে, 48-এ দুইটা, 47-এ দুইটা, 46-এ চারটা, 45-এ তিনটা, 44-এ আবার পাঁচটা চলে আসছে, 43-তে চারটা, 41-এ তিনটা, 40-তে আবার পাঁচটা, হ্যাঁ, 39-এ দুইটা। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে আমার যতই থাকুক যে এখানে একদম মিনিমাম 3 to 5 অথবা 1 to 5 একটা মার্কস মিনিমাম এখানে থাকবে। এখন শুধুমাত্র এখানে না, আমাদের হচ্ছে যে রিটেন এক্সামেও কিন্তু বিগ চাঙ্ক অফ নাম্বার এখান থেকে আসে। হ্যাঁ, আমাদের রিটেনের সিলেবাসটা যদি আমরা তাকাই যে এটা সেমই, যে এখানে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, প্রিএম্বল, ফিচার্স, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ এ স্টেট পলিসি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। তো এখানেও কিন্তু ধরো 45-এ 20 নাম্বার আসছে, 44-এ 15, হ্যাঁ, 43-তে 15, 41-এ 20, হ্যাঁ, এরপর 20, মানে 50 পর্যন্ত আসছে। যেমন দেখো এখানের মধ্যে 40 মার্কস আসছে, এখানের মধ্যে 50 মার্কস আসছে, হ্যাঁ, 45 মার্কস, 35, 35তমতে। তাহলে প্রচুর পরিমাণ মার্কস আসে। এবং আমরা যদি পড়ার সময় যখন আমরা প্রিপারেশান নিচ্ছি একটু বিস্তারিত জানি ইনফরমেশানগুলো, তখন আমার প্রিলিত বটেই, আমার হচ্ছে কি রিটেনেও কিন্তু অনেকাংশে কাজে দেয় এই সংবিধান জিনিসটা। এটা ছাড়াও আমাদের হচ্ছে ভাইভাতেও কিন্তু সংবিধান ধরে। হ্যাঁ, ভাইভাতে কিন্তু তোমাকে বিভিন্ন ধারা থেকে প্রশ্ন করতে পারে। আবার আমাদের হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টাল এক্সাম হয়, ক্যাডার হওয়ার পর পদোন্নতির জন্য ডিপার্টমেন্টাল এক্সাম হয়, ওখানেও লাগে। তাহলে সংবিধানের নলেজ যদি আমি একবার প্রপারলি ক্লিয়ার করে ফেলতে পারি, আমার সব জায়গায় কাজে রাখতেছে। হ্যাঁ, তাহলে সংবিধানটা কি? সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন, হ্যাঁ, যেটার মাধ্যমে হচ্ছে একটা দেশ পরিচালিত হয়। তাহলে আমার দেশ যে পরিচালিত হবে, এটার জন্য হচ্ছে আমার একটা গাইডলাইন দরকার। যেমন আমি বিসিএস যে পড়ছি, হ্যাঁ, পড়ার পর হচ্ছে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে আমরা যখন বিসিএসটা আসে, যখন সার্কুলার আসে, তখন একটু সিলেবাসের দিকে তাকাই। তাহলে আমার একটা দেশ কিভাবে চলবে এটার সিলেবাস হচ্ছে আমার সংবিধান। আমার সিলেবাস বলে দিবে, সংবিধান বলে দিবে তুমি কিভাবে চালাবা। তুমি যখন একটা কোনো ডিসিশন নিবে তখন হচ্ছে সংবিধানের কোন জায়গায় তাকাবা, কোন অনুচ্ছেদ দিকে তাকাবা, সংবিধান আমার কি বলতেছে। তাহলে এটা হচ্ছে আমার একটা সর্বোচ্চ আইন অথবা মৌলিক আইন। হ্যাঁ, তো সংবিধানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, লেখার ভিত্তিতে, পরিবর্তনের ভিত্তিতে। লেখার ভিত্তিতে সংবিধান দু প্রকার, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। খুবই সিম্পল। ওকে, লিখিত মানে কি? তাহলে যেগুলো আমার একদম ডকুমেন্টেড থাকতেছে, একটা বইয়ের মধ্যে আমার লেখা থাকতেছে, যেমন বাংলাদেশের সংবিধান, তারপর হচ্ছে আমেরিকার সংবিধান, এগুলো সব লিখিত সংবিধান। আবার কিছু আছে অলিখিত, এগুলো এক বা একাধিক কোনো দলিলে লিখিত নাই। হ্যাঁ, কিছু দেশ আছে যারা কোনো স্পেসিফিক বই হয়তো ফলো করে না, কিন্তু তার দীর্ঘদিনের তার একটা কালচার আছে, তার বিভিন্ন প্রথা আছে সমাজের মধ্যে। কারণ মানে সৃষ্টির শুরু থেকেই আমার যখন একটা সমাজ গড়ে ওঠা শুরু করলো, তো তখনের মধ্যে তো তখন মানে রাষ্ট্রের ধারণা যখন আসে নাই, তখনও কিন্তু সমাজে কিছু নিয়ম কানুন প্রচলিত ছিল। হ্যাঁ, বিভিন্ন দেশে দেখা যায় কি তার একদম শুরু থেকে যে বিভিন্ন প্রথা, নিয়ম কানুন, বিভিন্ন গ্রন্থ, এগুলোকে তারা হচ্ছে গিয়ে ফলো করে। তারা স্পেসিফিকভাবে যে তারা আলাদা এই 10টা রুলস এভাবে তারা করে নাই। তারা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তারা রাষ্ট্র পরিচালনা করে। হ্যাঁ, এই ধরনের কান্ট্রি যারা আছে এদেরকে বলা হয় অলিখিত সংবিধান। এদের কোনো ডকুমেন্টেড কিছু নাই আলাদা করে সংবিধানের বই নামে। আবার সংবিধানকে পরিবর্তনের ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিখিত, সরি, একটা সুপরিবর্তনীয়, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। যেটা আমার সহজে পরিবর্তন করা যায়। আমি যদি চাই যে সংবিধানটা পরিবর্তন করতে চাই কোনো অনুচ্ছেদ, তাহলে আমি সহজে পরিবর্তন করতে পারবো। আর আমার যদি পরিবর্তনের জন্য জন্য কোনো কঠিন সিস্টেম থাকে, ধরো আমার হচ্ছে 2/3 সদস্যের এমপির সাপোর্ট লাগবে, এমন যদি হয়, যদি আমার সিস্টেমটা একটু হার্ড হয় চেঞ্জ করার জন্য, সেটা হচ্ছে আমার দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। আমাদের একটা আলাদা ডকুমেন্টেড বই আছে যেখানে আমরা লিখে রাখি। আমাদের হচ্ছে আবার যদি আমি কোনো ধারাটা চেঞ্জ করতে চাই, কোনো অনুচ্ছেদ চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের সংসদ সদস্যদের 2/3 ভোট লাগে, 2/3, 2/3 ভোট লাগে আমার। হ্যাঁ, যেমন 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে যে এটা ভোটের মাধ্যমে পরিবর্তনযোগ্য সংসদ সদস্যদের।
তাহলে একটা হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, আর একটা 2/3 ভোটের মাধ্যমে পরিবর্তনযোগ্য। এই কারণে দুষ্পরিবর্তন বলা হচ্ছে। হ্যাঁ, যদি আমি চাই যে আমার অনুচ্ছেদ, মানে সংবিধান জিনিসটা, এটা তো আমার হচ্ছে একদম দেশের, আমার যখন জন্ম হয় বাংলাদেশের, 16 ডিসেম্বর আমাদের জন্ম হলো 71-এ, এর 1 বছরের মধ্যে কিন্তু 16 ডিসেম্বর 1972-এর মধ্যে আমরা একটা নতুন সংবিধান পেয়ে গেছি। এখন এটা তো আর কোনো বেদমানি না যে আমার শুরুতে যেটা ছিল এটা একদম অবিকৃত থাকবে, কারণ বছরের পর বছর আমার কনটেক্সট চেঞ্জ হয়, বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আসে। হ্যাঁ, সো আমাদের এই পরিবর্তনগুলো অ্যাডাপ্ট করতে হয়, এই কারণে সংবিধানের সংশোধনের প্রয়োজন হয় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তবে আমাদের এটাই সিস্টেম একটু হার্ড, এই কারণে আমরা দুষ্পরিবর্তনীয় বলছি। আমরা বলছি যে 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমাদের 2/3 এমপিদের হচ্ছে আমার কি লাগবে, ভোট লাগবে। তাহলে সংবিধান বিভিন্নভাবে হতে পারে, এটা হতে পারে হচ্ছে আমার অনুমোদনের দ্বারা, আমার একটা বডি তারা সবাই মিলে ডিসিশনে আসলো যে হ্যাঁ এই ধারাগুলো এই অনুচ্ছেদগুলো আমার এই সংবিধানে থাকবে, তারা অনুমোদন দিল। এটা হতে পারে ডিসকাশনের মাধ্যমে। এটা হতে পারে বিপ্লবের ধারা, যে আমার একটা নতুন পরিস্থিতি, আমার বিপ্লব হলো, বিপ্লবের পর আমি সংবিধান আবার রিভাইজ করব। এটা হতে পারে ক্রমবিবর্তনের মাধ্যমে। হ্যাঁ, আমাদের যে ধারাটা মেনটেন করে বছরের পর বছর কোনো চেঞ্জ আসলে আমি ওটাকে ইনক্লুড করতেছি, অথবা কোনো কিছু যদি অ্যালাইন না করে বর্তমান পরিপ্রেক্ষিতের সঙ্গে, ওটা আমি বাদ দিচ্ছি। তাহলে বিভিন্নভাবে আমার সংবিধানটা তৈরি হতে পারে। আমাদের বাংলাদেশের সংবিধান যখন তৈরি করা হয়েছিল তখন হচ্ছে আমরা ব্যবহার করছি ভারত এবং যুক্তরাজ্য, এই দুটো দেশকে আমরা রেফারেন্স হিসেবে নিছি, এগুলো আমরা স্টাডি করছি। তো ভারতের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, তাদের সংবিধান সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভুটানের। এটা হচ্ছে অনুচ্ছেদ অনুসারে, দুটাতে মাত্র 7টা করে অনুচ্ছেদ আছে। তাহলে সবচেয়ে ছোট সংবিধান যদি আমরা বলি, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে ভুটান, এটা অনুচ্ছেদ সংখ্যা অনুযায়ী। আর শব্দ সংখ্যা অনুযায়ী ছোট হচ্ছে মোনাকো, মাত্র 3814টা এখানে শব্দ আছে। তাহলে সবচেয়ে বড় শব্দ দেখলাম ভারতের, সবচেয়ে ছোট সংবিধান দেখলাম যুক্তরাষ্ট্র, ভুটান এবং মোনাকোর। যুক্তরাষ্ট্র ভুটানের হচ্ছে অনুচ্ছেদ অনুযায়ী ছোট, আর মোনাকোর হচ্ছে শব্দ সংখ্যায় ছোট। লিখিত সংবিধানের কথা বলেছিলাম, প্রথম লিখিত সংবিধান ছিল যুক্তরাষ্ট্রের, এবং বলেছি কিছু জায়গায় অলিখিত সংবিধান আছে, তাদের লিখিত কোনো ডকুমেন্ট নাই। এরকম দেশ আছে হচ্ছে কানাডা, চায়না, ইসরায়েল, নিউজিল্যান্ড, ইউকে, স্যান ম্যারিনো, স্পেন, সৌদি আরব। এদের কোনো লিখিত সংবিধান নাই, এদের অলিখিত সংবিধান। এরা বিভিন্ন প্রথা কালচার এগুলোর মাধ্যমে হচ্ছে গড়ে উঠছে। যেমন সৌদি আরব, তারা বলে যে হচ্ছে আমরা কোরআনকে বেজলাইন ধরছি আমার শাসনের ক্ষেত্রে, তাহলে আমার আলাদা কোনো হচ্ছে গিয়ে আমার ডকুমেন্টেশনের প্রয়োজন নাই। হ্যাঁ, এরকম অনেক দেশ হচ্ছে গিয়ে তারা নিজেদের যে প্রথা কালচার এগুলোর মাধ্যমে হচ্ছে তারা রাষ্ট্র পরিচালনা করে। হ্যাঁ, বাংলাদেশের সংবিধানে কিছু মৌলিক অধিকারের কথা বলা আছে। হ্যাঁ, তো মৌলিক অধিকারের এই যে ধারণাটা, এটা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে আমরা মৌলিক অধিকারের ধারণা পাই, যে ওদেরও যে সংবিধান ওখানের মধ্যে হচ্ছে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমরা এই কনসেপ্টটা নিছি। বাংলাদেশের সংবিধানে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আছে যেটার নাম হচ্ছে ন্যায়পাল। হ্যাঁ, ন্যায়পাল হচ্ছে এমন একটা পদ যে আমার সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, এরা যদি কখনো কোনো অপরাধ করে তাহলে এদেরকে নিয়ে আমি তদন্ত করব। হ্যাঁ, এবং এই তদন্তের দায়ভার আমি দিচ্ছি কাকে, ন্যায়পালকে। এই ন্যায়পালের ধারণাটা নেওয়া হয়েছে সুইডেন থেকে। তবে মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের সংবিধানে যদিও ন্যায়পালের কথা মেনশন করা আছে, কিন্তু বাস্তবে কিন্তু এই পদটা কখনো সৃষ্টি করা হয় নাই। হ্যাঁ, তো সংবিধানে ন্যায়পালের ধারণা নেওয়া হয়েছে সুইডেন থেকে, আর মৌলিক অধিকারের ধারণা নিয়েছি আমরা যুক্তরাষ্ট্র থেকে। হ্যাঁ, তাহলে আমি এখন চিন্তা করি যে আমার বাংলাদেশের সূচনা লগ্নের কথা, আমরা হচ্ছে একটা 9 মাস ব্যাপী একটা যুদ্ধ করে আসছি। যুদ্ধের পর আমার সার্টেন টাইম পর গিয়ে হচ্ছে আমার আস্তে আস্তে সংবিধান ফরমেশন হয়েছে, আরও 1 বছর পরে গিয়ে। তাহলে এই যুদ্ধকালীন সময় অথবা এর পরবর্তীতে আমার দেশ তো চলছে, যুদ্ধের সময় মুজিবনগর সরকার দেশকে নিয়ন্ত্রণ করছে, আবার যখন বঙ্গবন্ধু এসে উনি ক্ষমতায় বসলেন, উনি দেশকে হচ্ছে কন্ট্রোল করছে, তাহলে কি বেসিসে করছে? তাহলে এরকম সংকটকালীন মুহূর্তে যখন আমার আনুষ্ঠানিকভাবে কোনো সাংবিধানিক কাঠামো নাই, তখন আমরা যেটার বেসিসে অস্থায়ীভাবে রাষ্ট্র পরিচালনার জন্য যেটা আমরা ফলো করি, এটাকে বলা হয় অন্তর্বর্তী সংবিধান।
তাহলে অন্তর্বর্তী সংবিধান হচ্ছে কোনো দেশের একটা অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন সংবিধান, যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংকটের সময় শাসন ব্যবস্থা পরিচালনার জন্য হচ্ছে আমরা এটা তৈরি করি। এবং আমরা বাংলাদেশে দুটো আমাদের অন্তর্বর্তীকালীন সংবিধান আমরা দেখতে পাই, দুটো। একটা হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা আমরা জারি করেছিলাম 10 এপ্রিল। এটা বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তারপর আমার দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু দেশে ফিরে এসে উনি 11ই জানুয়ারি 1972 সালে উনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এটা ছিল বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টি? উত্তর হচ্ছে দুইটি। প্রথম কোনটা? প্রথম হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা জারি করা হয় 10 এপ্রিল 1971। আমাদের স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ, আর আমরা ঘোষণাপত্র জারি করি হচ্ছে 10 এপ্রিল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, ঘোষণাপত্র বা ঘোষণা সনদ। এরপর হচ্ছে বঙ্গবন্ধু এসে 11ই জানুয়ারি উনি বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। আমরা যে স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলছি বা ঘোষণা সনদের কথা বলছি, এটা লিখেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। হ্যাঁ, আমাদের যেটা পাঠ করা হয়েছিল 10 এপ্রিল, মানে 10 এপ্রিল যেটা জারি করা হয়, 17 এপ্রিল যেটা পাঠ করা হয়, এটা ব্যারিস্টার আমিরুল ইসলাম উনি এটা রচনা করেছেন। তাহলে আমার হচ্ছে দেশ যখন যুদ্ধের মধ্যে আছে আমরা, তখন আমি স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে রাষ্ট্র চালালাম, ফাইন। বঙ্গবন্ধু এসে উনি অস্থায়ী সংবিধানাদেশ জারি করলেন, ওকে। কিন্তু আমার আলটিমেটলি আমার দেশ যখন স্বাধীন হয়েছে, আমার একটা কি লাগবে? আমার একটা সংবিধান লাগবে। এটা কোনো অস্থায়ী হবে না, একটা স্থায়ী। হ্যাঁ, এখন এই যে আমি স্থায়ী সংবিধান গঠন করব, এই স্থায়ী সংবিধান গঠনের অধিকার রাষ্ট্রগুলো একটা আইন পরিষদের মাধ্যমে করে। এটার নাম হচ্ছে গণপরিষদ। আমরা জুলাইয়ের পর গণপরিষদ টার্মটা হয়তো অনেক শুনছি। বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে আমার সংবিধানটা অবসোলেট হয়ে গেছে, এটা আমরা নতুনভাবে ফরমেশন করি, আমরা গণপরিষদ গঠন করি। তাহলে এই যে গণপরিষদ, গণপরিষদ জিনিসটা হচ্ছে গিয়ে যখন একটা দেশ নতুনভাবে গঠিত হয়, তখন একটা আইন পরিষদ গঠন করা হয়, যাদের মুখ্য ভূমিকা হচ্ছে তারা সংবিধান তৈরি করবে। তাহলে আমাদেরও কিন্তু এরকম একটা গণপরিষদ গঠিত হয়েছিল সংবিধান তৈরির জন্য। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম আইন পরিষদ, এটা সংবিধান তৈরির জন্য গঠিত হয়। তো এই যে গণপরিষদ আমার গঠিত হলো, আমি কাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করছি? মনে আছে আমাদের 1970 সালে একটা নির্বাচন হয়েছিল। নির্বাচনে হচ্ছে আমরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাই, কিন্তু পরবর্তীতে যখন আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হয়, এটা নিয়েই মূলত হচ্ছে গিয়ে কনফ্লিক্ট শুরু হয়ে যায়। যুদ্ধের সূচনা সেখান থেকেই, যখন আমাদের বলা হয় যে না, 1লা মার্চ অধিবেশন স্থগিত করা হলো 3রা মার্চের, তখনই ঝামেলা। তাহলে ওই যে আমার নির্বাচিত যারা প্রতিনিধি ছিল 1970-এর নির্বাচনে, ওদেরকে নিয়েই মূলত গণপরিষদটা গঠন করা হয়। তাহলে এই যে আমি গণপরিষদ গঠন করব, এটার আগে আমার একটা আদেশ জারি করতে হবে। তাহলে গণপরিষদ আদেশ জারি করলেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী 23শে মার্চ 1972 সালে। উনি আদেশ জারি করলেন গ্যাজেটের আকারে। সে 22শে মার্চ জারি করেন এবং 23শে মার্চ এটা গ্যাজেট আকারে প্রকাশিত হয়, এই কারণে 23শে মার্চ 1972 দেওয়া। তাহলে আমার গণপরিষদ গঠন যে আমি করব, এটার যে একটা আদেশনামা জারি করলাম আমার রাষ্ট্রীয় অর্ডারে, এটা করলেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি ছিলেন। হ্যাঁ, বঙ্গবন্ধু তখন কি হয়ে যান? উনি প্রধানমন্ত্রী হয়ে যান। কারণ আমরা জানি দেশে ফেরার পর উনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব শিফট করেন এবং প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালান, এবং তারই সরকারের রাষ্ট্রপতি উনি নিযুক্ত করেন আবু সাইদ চৌধুরীকে। তাহলে এই আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করলেন, ফাইন। তাহলে আমার আদেশ জারি হয়েছে, তাহলে এখন আমাকে কি করতে হবে? গণপরিষদ গঠন করতে হবে। হ্যাঁ, তাহলে আমার বেসিস কোনটা? সেই 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনে আমরা দেখেছিলাম আমাদের 469 জন জয়লাভ করেছে, ওকে ফাইন, এদেরকে নিয়ে আমি গঠন করতে পারি। কিন্তু দেখলাম এই যে আমার 469 জন নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে কিছু মানুষ মারা গেছে, কারণ 1 বছর মাঝখানে যুদ্ধ গেছে। কিছু মানুষ দল পাল্টাই ফেলছে, তারা বিট্রে করছে আমাদের সাথে। হ্যাঁ, বিট্রে করছে কিভাবে? তারা মুক্তিযুদ্ধে হচ্ছে হয়তো পাখানিদার বাহিনীর হচ্ছে পক্ষ অবলম্বন করছে। হ্যাঁ, কেউ আর জয়েন করে নাই। এভাবে টোটাল 66 জন সদস্যপদ হারাইছে।
এবং আলটিমেটলি আমরা দেখলাম আমরা যে গণপরিষদ গঠন করছি 403 জন নিয়ে, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের গণপরিষদ গঠিত হয় 403 জন সদস্য নিয়ে। এবং আমাদের এই যে গণপরিষদ, এটার প্রথম অধিবেশন বসলো আমার 10 এপ্রিল। কারণ আমি পরিষদ গঠন করছি, আমার মেইন কনসার্ন হচ্ছে সংবিধান প্রণয়ন করা। তাহলে তো সবার একসাথে বসতে হবে, 403 জন তো একসাথে বসবে। 10 এপ্রিল গণপরিষদের অধিবেশন, এটা তখনকার একটা নিউজ কাটিং। হ্যাঁ, 10 এপ্রিল গণপরিষদ অধিবেশন আমাদের প্রথম বসলো। এখন আমরা এখনকার আইন পরিষদের কথা চিন্তা করি, সংসদের কথা চিন্তা করি, আমরা বিটিভির মধ্যে মাঝে মাঝে সংসদের অধিবেশন দেখি না? ওখানে তো দেখি যে আমাদের একজন এখানে স্পিকার থাকে যিনি অর্ডার অর্ডার বলেন। হ্যাঁ, আবার স্পিকারকে সহায়তা করার জন্য আরেক বান্দা থাকে যাকে আমরা বলি ডেপুটি স্পিকার। আবার সংসদের হচ্ছে বিভিন্ন অধিবেশন হয়। হ্যাঁ, বলে যে আচ্ছা এখন এত থেকে এতটা অধিবেশন চলবে, প্রথম অধিবেশন, এরপর আমরা একটু ব্রেক দিব, এরপর দ্বিতীয় অধিবেশন চলবে। এরকম যে বিভিন্ন অধিবেশন হয়, এই অধিবেশনগুলোর আবার সভাপতি থাকে। আমাদের গণপরিষদেও সেম স্ট্রাকচার ছিল। আমাদের গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। উনি হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার। এই স্লাইডটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। এখানে যে অধিবেশন হয়েছিল, প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম অধিবেশনের সভাপতি। এরপর আমাদের যখন জাতীয় সংসদ গঠন হয়, অর্থাৎ আমাদের সংবিধান প্রণয়ন হলো, নির্বাচন হলো, তারপর আমার যে প্রথম জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের আবার প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তাহলে আমরা যে মোহাম্মদুল্লাহকে দেখলাম গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, এই মোহাম্মদুল্লাহ কিন্তু আবার জাতীয় সংসদের প্রথম স্পিকার হয়ে যায়, এবং জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বাইতুল্লাহ। তাহলে আমার 4টা নাম, বেশি কষ্ট নাই, 4টা নাম শুধু মনে রাখবো। কোন 4টা? গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার এবং জাতীয় পরিষদের প্রথম স্পিকার একজন বান্দা মোহাম্মদুল্লাহ, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি আব্দুর রশিদ তর্কবাগীশ, আর জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ বাইতুল্লাহ। তাহলে গণপরিষদ তারা প্রথম অধিবেশন করলো 10 এপ্রিল। ওকে, ফাইন। এখন তারা কি করবে? তাদের কাজ হচ্ছে সংবিধান প্রণয়ন করা। এখন সংবিধান প্রণয়নের জন্য তারা চিন্তা করলো যে আমরা দেশের এক্সপার্ট কিছু মানুষকে নিয়ে একটা কমিটি গঠন করি। এই কমিটিতে বিভিন্ন আইনজীবী থাকবে, আইনজ্ঞ থাকবে, সংবিধান বিশেষজ্ঞ থাকবে, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী থাকবে, রাজনীতিবিদ থাকবে। এই চিন্তা থেকে তারা 34 সদস্যের একটা কমিটি গঠন করেন 11 এপ্রিল। এটার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্যের একটা কমিটি গঠন করা হয়, একজন সভাপতি আর 33 জন সদস্য, টোটাল 34। তারা কমিটি গঠন করলেন। এই কমিটিতে তাহলে প্রধান হচ্ছে ডক্টর কামাল হোসেন, আর একমাত্র নারী সদস্য হিসেবে ছিলেন বেগম রাজিয়া বানু। উনি হচ্ছে একমাত্র নারী সদস্য। উনি হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি বেগম রাজিয়া বানু। এবং এখানের মধ্যে একমাত্র বিরোধী দলীয় সদস্য হিসেবে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু তখন আওয়ামী লীগে যোগদান করেন নাই, উনি ছিলেন ন্যাপের মেম্বার, ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ মুজাফফর। হ্যাঁ, আমাদের মাওলানা ভাসানী যে প্রতিষ্ঠা করেছিল ন্যাপ 1957 সালে, 1967-তে এটা আবার দুভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ন্যাপ ভাসানী, একটা ন্যাপ মুজাফফর। এই ন্যাপ মুজাফফরের মেম্বার ছিলেন হচ্ছে সঞ্জিত সেনগুপ্ত, উনি সংবিধান যে কমিটি ওখানে ছিলেন। হ্যাঁ, তাহলে একমাত্র নারী সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু, আর একমাত্র বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। তাহলে 34 জন সদস্যের আমি কমিটি গঠন করলাম। এখন এই কমিটি গঠন করার পর আমি কি করব? আমি নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনা করব, আমি হচ্ছে বিভিন্ন দেশে দেশে ঘুরবো, প্রয়োজনে আমার এক্সপার্ট অ্যাডভাইস নিব আমার দরকার হলে। হ্যাঁ, তাহলে আমরাও তেমনটা করেছিলাম। আমরা বিভিন্ন দেশে গেছি এই কমিটিটা, তারা হচ্ছে বিভিন্ন জনের সঙ্গে বসছে, তারা এক্সপার্ট অ্যাডভাইস নিছে। আমাদের সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে সহযোগিতা করছিলেন ব্রিটিশ আইনসভার খসড়া আইন প্রণেতা আই গাথ্রি। উনি আমাদের হেল্প করছিলেন, উনি ব্রিটিশ এক্সপার্ট আই গাথ্রি, উনি আমাদের সাহায্য করছিলেন। তাহলে এই কমিটি যখন এপ্রিলে ফরমেশন হলো, এরপর তারা একসাথে বসছে। বসার পর তারা কি করছে? তারা হচ্ছে গিয়ে প্রথমে একটা খসড়া সংবিধান প্রণয়ন করছে। খসড়া সংবিধান মানে তারা যে এত মাসব্যাপী কাজ করলো, করার পর আমরা বলি না ড্রাফট, ড্রাফট বলি না যে আমার প্রথম কপিটা, ফার্স্ট কপি, ড্রাফট, এটা শেয়ার করলো গণপরিষদের সামনে 12 অক্টোবর 1972। হ্যাঁ, খসড়া সংবিধান তারা প্রদান করলো। এটার উপর হচ্ছে ব্যাপক আলাপ আলোচনা হলো, কিছু অনুচ্ছেদ তারা গ্রহণ করলো,
কিছু অনুচ্ছেদ বাদ দিল, ঝগড়া হলো, তর্ক হলো, তারপর গিয়ে ৪ঠা নভেম্বর খসড়া সংবিধানটা গৃহীত এবং পাশ হলো, এবং ১৬ই ডিসেম্বর সংবিধানটা কার্যকর হলো। এবং সংবিধান যেহেতু তৈরি শেষ, গণপরিষদের কাজও শেষ, গণপরিষদ আমরা বিলুপ্ত করে দিলাম। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে যে খসড়া সংবিধান প্রদান করেন তারা কত তারিখে, ১২ই অক্টোবর ১৯৭২। খসড়া সংবিধান গৃহীত হয় কত তারিখে, ৪ঠা নভেম্বর ১৯৭২। আর এটা কার্যকর করা হয় কখন থেকে, ১৬ই ডিসেম্বর ১৯৭২। তাহলে ১২ই অক্টোবর খসড়া সংবিধান প্রদান করা হলো, ৪ঠা নভেম্বর এটা গৃহীত এবং পাশ হলো, সবাই এটা মেনে নিল, ওকে করলো। ১৬ই ডিসেম্বর থেকে এটা কার্যকর হওয়া শুরু করলো, বললো যে আজকের দিন থেকে এটা কার্যকর হবে। তাহলে ৩টা তারিখ মনে রাখতে হবে। তাহলে আমি যে সংবিধান লিখলাম, এটা কিন্তু লেখা হয়েছে কোন ল্যাঙ্গুয়েজে, এটা কিন্তু ইংলিশে লেখা হয়েছিল, হ্যাঁ। তো লেখার পর আমি হচ্ছে, আচ্ছা তোমরা এত ইমোজি দিও না, ফিরোজুল, তুমি ক্রস মাইক অপ্রাসঙ্গিক তো, হ্যাঁ, দিও না। তাহলে এই যে আমি সংবিধানটা ইংরেজিতে লিখলাম, এটাকে আমি বাংলা করার জন্য হচ্ছে একটা কমিটি গঠন করে দিলাম ভাষা বিশেষজ্ঞদের। ডক্টর আনিসুজ্জামান ছিলেন এর আহ্বায়ক, সৈয়দ আলী হাসান এবং মাজহারুল ইসলাম, এদেরকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটা কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেওয়া হলো। ঠিক আছে, আমার প্রথমে ইংলিশে আমি করছি, বাট এটা আমার বাংলাতে তো মেইন, আমার বাংলা এটা লাগবে, হ্যাঁ। আমি ইন্টারন্যাশনাল যেহেতু এক্সপার্টদের ওপিনিয়ন নিছি, আমি এটা ইংলিশে করছি প্রথমে, নো ইস্যুস। তো বাংলা করার জন্য আমি হচ্ছে গিয়ে এটার একটা কমিটি গঠন করে দিলাম। এখন আমার এই যে সংবিধান, আমার এটা গৃহীত হলো, এটা কার্যকর হলো, সব মানুষ কিন্তু সংবিধানের সাথে একমত পোষণ করেন নাই, কিছু কিছু মানুষ বিরোধিতা করছিলেন। তার মধ্যে একজন ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, উনি কিন্তু সংবিধানের বিরোধিতা করছিলেন, কিছু অনুচ্ছেদের সঙ্গে উনি দ্বিমত পোষণ করছিলেন। এই কারণে আমরা দেখতে পাই ৪০৩ জনের মধ্যে মূল সংবিধানে স্বাক্ষর করেন ৩৯৯ জন, মানে ৩৯৯ জন তারা একমত পোষণ করছেন। বাট ৪জন আছে যারা কিছু কিছু ক্ষেত্রে ডিসএগ্রি করেন, এই কারণে তারা সাইন করেন নাই, হ্যাঁ। তাহলে সাইন করেন নাই এরকম ৪জন: রংপুরের জনাব মোহাম্মদ আজিজুর রহমান, কুমিল্লার জনাব জালাল আহমেদ, সিলেটের সুরঞ্জিত সেনগুপ্ত এবং পার্বত্য চট্টগ্রামের মানবেন্দ্র নারায়ণ লারমা। উনারা সাইন করেন নাই, তাহলে ৩৯৯ জন স্বাক্ষর করছে। প্রথমে স্বাক্ষর করেন হচ্ছে বঙ্গবন্ধু এবং সর্বশেষ স্বাক্ষর করেন সদরুদ্দিন আহমেদ, উনি সর্বশেষ স্বাক্ষর করেছিলেন। তাহলে সংবিধানটা মূলত ছিল আমার 93 পেজের, 93 পেজ। স্বাক্ষর করার পর এটা দাঁড়ালো ১০৯ পেজে। তাহলে হাতে লেখা সংবিধান আমার হচ্ছে 93 পৃষ্ঠা, এবং আমার স্বাক্ষর সহ সংবিধান হচ্ছে ১০৯ পৃষ্ঠা। তাহলে হাতে লেখা, তাহলে কে হাতে লিখছে, হাতে লিখছিল হচ্ছে আব্দুর রফ, উনার হাতের লেখা, আব্দুর রফের হস্তলিখিত সংবিধানের মূল লেখক। এত সুন্দরভাবে লেখা, সামনে একটা ছবি দেখাবো, চমৎকার ছবি। আমাদের এই সংবিধানটা কিন্তু খুব সুন্দরভাবে কারুকাজও করা। সংবিধান অলঙ্করণের জন্য একটা কমিটি ছিল, ৫ সদস্যের কমিটি। এখানের প্রধান ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন, সংবিধান অলঙ্করণ কমিটির প্রধান। আর ওনার প্রধান সহযোগী ছিলেন শিল্পী হাশেম খান। এছাড়া জনাবুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারা কালভি, এরাও কাজ করছেন। তাহলে এই সেই সংবিধান, হ্যাঁ। খুব সুন্দর না, যে একদম হাতে লেখা, দেখে মনে হচ্ছে হাতে লেখা, যে মনে হচ্ছে একদম ছাপার অক্ষরে লেখা, হ্যাঁ। এটা লিখছে হচ্ছে রৌফ সাহেব। আর এই যে কারুকাজ অলঙ্করণ সুন্দর, পুরোটা কিন্তু চামড়া দিয়ে বাধাই করা ছিল। এই অলঙ্করণ কমিটির কিন্তু হচ্ছে ৫ জন ছিলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রধান, আর প্রধান সহযোগী হিসেবে ছিলেন শিল্পী হাশেম খান। তাহলে এই যে চামড়ার বাইন্ডিংয়ের কথা বললাম, এই সংবিধানে চামড়ার কাজ করেছিলেন সৈয়দ শাহ আবু শফি। এখন আমরা যদি এটার মূল কপিটা দেখতে চাই, আমাদের যেতে হবে হচ্ছে শাহবাগ, শাহবাগ বাংলাদেশ জাতীয় জাদুঘরে। সংবিধানের মূল কপিটা এখানে সংরক্ষিত আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। এই হচ্ছে গিয়ে ওখানকার একটা ছবি, এটা একটু অস্পষ্ট, বাট এটা করা আছে, সংরক্ষিত করা আছে মূল কপিটা, হ্যাঁ। কিছু কিছু পোর্শন এখানে আছে একদম বাঁধানো সুন্দর করে। তাহলে আমরা ইতিহাসটা কিছুটা আমরা জানলাম যে আমাদের সংবিধানটা কিভাবে আসছে, হ্যাঁ। ওকে, এবার আমি হচ্ছে আমাদের মূল সংবিধানের কিছু বৈশিষ্ট্যে যাব, এরপর হচ্ছে আমি প্রশ্ন ধরবো আপনাদের, হ্যাঁ। আগে সংবিধানের কিছু জিনিস বেসিক আগে পড়াই। তাহলে আমার সংবিধানের ওভারঅল একটা আইডিয়া হলো এটা আমার কিভাবে আসলো। আমার হচ্ছে লিখিত অলিখিত সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে ওয়ার্ল্ডের মধ্যে,
কিছু কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই, আমাদেরটা আমরা দুষ্পরিবর্তনীয় বলছি। আমরা দেখলাম আমাদের গণপরিষদ গঠন হয়েছে, গণপরিষদের মাধ্যমে হচ্ছে আমরা 34 সদস্যের একটা কমিটি গঠন করছি। এই কমিটিটা বিভিন্ন সময় আলোচনা করার পর তারা হচ্ছে 12ই অক্টোবর খসড়া সংবিধান দিল, 4 নভেম্বর এটা গৃহীত হলো, 16 ডিসেম্বর থেকে এটা পাশ হলো। আমরা দেখলাম এর আগে আমাদের দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল, একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, একটা হচ্ছে আমার অস্থায়ী সংবিধান আদেশ। এরপর দেখলাম আমাদের বিভিন্ন মানুষজন 403 জন নিয়ে গঠন হলো গণপরিষদ, সবাই স্বাক্ষর করলো না, 399 জন স্বাক্ষর করলো। আবার সংবিধান প্রণয়ন কমিটিতে আমরা দেখলাম আমাদের রাজিয়া বানু ছিল মহিলা সদস্য হিসেবে, বিরোধী দলীয় সদস্য হিসেবে আমরা সুরঞ্জিত সেনগুপ্তকে দেখলাম, উনি আবার ফাইনালি বিরোধিতা করছেন এইটার। আমরা দেখলাম হচ্ছে এটা লিখছে আব্দুর রৌফ, আমরা দেখলাম এটাকে অলঙ্করণের কাজ করছে 5 সদস্যের কমিটি। এটাকে আবার বাংলা ভাষার উপর পর্যালোচনা করার জন্য আমরা দেখলাম আমাদের ডক্টর আনিসুজ্জামানের মতো এক্সপার্ট মানুষদের আমরা দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটাকে আমরা দেখেছি যে আবার আমাদের চামড়ার দিয়ে এটা বাধাই করা হয়েছে, সৈয়দ শাহ আবু সফি এটা বাধাই করেন। আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদকে, আমরা উনার ডেপুটি স্পিকার পেয়েছিলাম মোহাম্মদুল্লাহকে, যিনি আমার পরবর্তীতে জাতীয় সংসদের প্রথম স্পিকার হন। আবার প্রথম ডেপুটি স্পিকার ছিলেন জাতীয় সংসদের মোহাম্মদ বাইতুল্লাহ। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি দেখলাম আমরা আব্দুর রশিদ তর্কবাগিসকে। তাহলে আমরা কিছু ইতিহাস দেখলাম। তাহলে এবার আসি হচ্ছে আমাদের মূল সংবিধানের মধ্যে। আমাদের সংবিধানে একটা প্রস্তাবনা আছে শুরুতেই, যখন আপনি কোনো একটা ডকুমেন্ট রচনা করবেন, এটা আমি কেন রচনা করছি, এটার উদ্দেশ্য কি, এটা প্রথম প্রস্তাবনাতে লেখা থাকে। নাহলে জনগণ এটা নিতে বুঝবে না এটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে। এটা হচ্ছে আমার প্রস্তাবনা। আমাদের সংবিধানে 4টা মূলনীতি আছে, 7টা তফসিল আছে। তফসিল শব্দের অর্থ হচ্ছে বিবরণ। আমরা অনেক সময় যখন আমরা টিকা লিখি না, ব্র্যাকেটের মধ্যে ডিটেইল অনেক কিছু, এটা হচ্ছে তফসিল। যখন আমার কোনো কিছু সংবিধানে বোঝা যায় না স্পেসিফিকভাবে, তখন আমি হালকা করে বিবরণ দিই। এরকম আমাদের 7টা তফসিল আছে। সংবিধানে 11টা অধ্যায় আছে, 11টা অধ্যায় সংবিধানটা আলোচনা করা হয়েছে, এবং এখানে 153টা অনুচ্ছেদ আছে। তাহলে আমার একটা প্রস্তাবনা আছে, 4টা মূলনীতি আছে, 7টা তফসিল আছে, 11টা অধ্যায় আছে, এবং 153টা আমার অনুচ্ছেদ আছে। আমার সংবিধানটা এখন পর্যন্ত 17বার সংশোধন হয়েছে, 17টা আমাদের সংশোধনী আছে। সংবিধানে আমরা মৌলিক অধিকার নিয়ে কথা বলি, এখানে 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে সংবিধানের 3য় ভাগে বা 3য় অধ্যায়ে, এবং 3য় ভাগে অনুচ্ছেদ আছে 22টা। হ্যাঁ, 22টা অনুচ্ছেদে 18টা অধিকার নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমার এখান থেকে মনে রাখতে হবে আমার প্রস্তাবনা একটা, মূলনীতি 4টা, তফসিল আছে 7টা, অধ্যায় আছে 11টা, অনুচ্ছেদ আছে আমার 153টা। তাহলে শুরুতে আমি কোথায় যাব? শুরুতে আমি একটু প্রস্তাবনাতে দেখি আগে, এটা পুরোটা একটু পড়ি, ঘোষণা একদম ওপেনিং হচ্ছে এটা নিয়ে। তাহলে শুরুতেই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। তাহলে 4টা মূলনীতির কথা তারা বলল। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এত দ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক
1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা এবং বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। তাহলে আমরা যে পড়েছিলাম এটা নভেম্বরের 4 তারিখ গৃহীত হয়, তাহলে এটা হচ্ছে একদম ডিরেক্ট প্রস্তাবনায় লেখা আছে। বাংলা তারিখও কিন্তু লেখা আছে, যদি প্রশ্ন একটু জটিল করে বলে দিতে পারে যে কত তারিখে, বাংলা কত তারিখে এটা গৃহীত হয়েছে, তাহলে এটা 1379 বঙ্গাব্দের 18ই কার্তিক মাসের 18 তারিখ এটা গৃহীত হয়, যেটা হচ্ছে 1972-এর 4 নভেম্বর এটা তারা সমবেতভাবে গ্রহণ করেন। তাহলে আমাদের এই প্রস্তাবনার মধ্যে আমি যদি একটু সংক্ষেপ করি, এখানে 5টা অংশ আছে, 5টা প্যারা। এখানে 2টা অঙ্গীকারের কথা বলা আছে। কি বলা আছে? তারা 4টা মূলনীতি গ্রহণ করবে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে। এগুলো হচ্ছে জাস্ট এতক্ষণ যে পড়লাম এটার সংক্ষেপ। তারা একটা ঘোষণা করছে। কি ঘোষণা? সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। তাহলে আমাদের সংবিধানের প্রস্তাবনায় অংশ আছে 5টা। এখানে 2টো অঙ্গীকারের কথা বলা আছে, মূলনীতি গ্রহণ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। এখানে একটা ঘোষণার কথা বলা আছে, সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। সংবিধানে আমরা 11টা ভাগ বা অধ্যায়ের কথা বলেছিলাম। প্রথমে আসে প্রজাতন্ত্র, 1 থেকে 7 খ অনুচ্ছেদ। দ্বিতীয়তে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তৃতীয় মৌলিক অধিকার। চতুর্থ হচ্ছে নির্বাহী বিভাগ, কারা দেশ চালাই, আমাদের সরকার, আমলারা, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। আইনসভা, যেখানে আমার সংবিধান তৈরি হয়, আমাদের এমপিরা, জাতীয় সংসদ। বিচার বিভাগ, যেখানে আমার বিচার হয়। সপ্তম নির্বাচন। অষ্টম মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। নবম কর্মবিভাগ। দশম সংবিধান সংশোধন এবং একাদশ হচ্ছে আমার বিবিধ। টোটাল আমার 11টা ভাগ বা অধ্যায়ে এই কথাগুলো বলা হয়েছে। আমার 11টা ভাগের হেডিং। এখন এগুলো কয়েকবার পড়তে হবে, পড়ে মনে রাখতে হবে হেডিংটা, পরীক্ষায় আসবে। নির্বাহী বিভাগ নিয়ে বলা হয়েছে সংবিধানের কততম অধ্যায়ে? 4র্থ অধ্যায়ে। পরীক্ষায় আসবে কর্মবিভাগ, আমার পিএসসি, এটা নিয়ে বলা হয়েছে কততম ভাগে? 9ম ভাগে বা 9ম অধ্যায়ে। বিচার বিভাগ নিয়ে বলা হয়েছে কততম অধ্যায়ে? 6ষ্ঠ অধ্যায়ে। আমরা আজকে ক্লাসের জন্য আমরা প্রথম এবং দ্বিতীয় পর্যন্ত আমরা অনুচ্ছেদগুলো আমরা দেখব, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু প্রথম অধ্যায়ে ঢুকি, 1 থেকে 7 খ। এটা পড়ে হচ্ছে আমরা একটু প্রশ্ন ধরবো সবার থেকে। এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি ছোট, এটা জাস্ট মনে রাখার সুবিধার্থে বলা। এমন না যে ছন্দ শুনেই মনে রাখতে হবে, পড়ে পড়েও মনে রাখা যায়, সহজ আছে। তাহলে প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম, 1-2-2 ক। ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 3-4-4 ক। রাজনাগরিক বাঙালি। তাহলে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। প্রথমে আসে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম। তাহলে 1 নম্বরে বলেছে প্রজাতন্ত্র নিয়ে, 2 নম্বরে রাষ্ট্রীয় সীমানা, 2-এর কথা বলেছে রাষ্ট্রধর্ম নিয়ে। তাহলে 1 নম্বর প্রজাতন্ত্র। বাংলাদেশ কি নামে পরিচিত হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। এখানে একটা ডিসক্লেইমার, ভেতরের যে বিশাল অনুচ্ছেদ আছে এটা বর্ণনা করতে হবে না, মানে মুখস্থ করতে হবে না। এটা করতে হবে হচ্ছে গিয়ে যে আমাদের আহ, যে মেইন থিম, যেটা হেডিংটা, এই হেডিংটা হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমার প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম। তাহলে 1 নম্বরে আমি প্রজাতন্ত্র নিয়ে বলছি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে হচ্ছে গিয়ে পরিচিত হবে। হ্যাঁ, 2 নম্বরে বলেছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নিয়ে। তাহলে আমার এই যে বাংলাদেশ, আমার বাংলাদেশের সীমানা কতটুকু হবে এটা নিয়ে এখানে বলা হয়েছে। বলা হয়েছে হচ্ছে যে আমার 26 তারিখের স্বাধীনতা ঘোষণার পর আমাদের যে এরিয়াটা আছে এটা আমাদের মধ্যে থাকবে, এবং পরবর্তীতে কখনো যদি বাংলাদেশের সঙ্গে কোনো ল্যান্ড যুক্ত হয় তখন হচ্ছে কি আমার কি করতে হবে? তখন আমায় এগুলোকে সীমানাভুক্ত করতে হবে। তাহলে 2 নম্বরে বলছে রাষ্ট্র সীমানা নিয়ে। তাহলে 1 নম্বরে প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে, এটা বলছে। 2 নম্বরে বলছে আমার সীমানা নিয়ে। 2-এর কতে আমরা বলছি হচ্ছে রাষ্ট্র ধর্ম নিয়ে, যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করিবেন। এরকম ক যেখানে আছে, ক ক থাকা মানে হচ্ছে এগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে। হ্যাঁ, এগুলো প্রথমে ছিল না, যেগুলোর পরে আমরা 2-এর ক, 7-এর ক, 7-এর খ ধরে নিব, এগুলো পরবর্তীতে সংশোধনীতে যুক্ত হয়েছে, প্রথমে এগুলো ছিল না। তাহলে 2-এর কতে আমরা রাষ্ট্র ধর্ম নিয়ে বলছি, বলছি ইসলাম, ঠিক আছে, তবে
সমস্ত ধর্মের যারা আছে তারা সমমর্যাদা এবং সম অধিকার এখানে ভোগ করবে। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখলাম যে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম। এবার হচ্ছে ভাষা সঙ্গীত প্রতিকৃতি। 3 নম্বরে রাষ্ট্রভাষা নিয়ে বলা হয়েছে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। আমাদের রাষ্ট্রভাষা কি? বাংলা। 3 নম্বরে আমরা এটা বলছি, রাষ্ট্রভাষা 3 নম্বরে। 4 নম্বরে আমরা জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক নিয়ে বলছি। 4-এর 1, 2, 3-এ টানা 3টা। 1 নম্বরে জাতীয় সঙ্গীত নিয়ে বলছি যে আমার সোনার বাংলার প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত। 4-এর 2-এ বলছি জাতীয় পতাকার কথা, সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের ভরাট বৃত্ত। 3 নম্বরে বলছি জাতীয় প্রতীক, হ্যাঁ, আমাদের এখানে। তাহলে পরীক্ষায় যদি আসে যে জাতীয় পতাকা নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে, সঠিক উত্তর কিন্তু 4-এর 2। জাতীয় প্রতীক নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? 4-এর 3। জাতীয় সঙ্গীত নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? 4-এর 1। তাহলে 1, 2, 3 এটা কিভাবে মনে রাখা যায়? আমরা ছোটবেলায় সবাই পিটি করছি না? পিটি স্কুলে পিটি করার সময় কি করতাম? আমরা প্রথমে জাতীয় সঙ্গীত করতাম। জাতীয় সঙ্গীতের সুরে সুরে আমরা কি করতাম? আমরা পতাকা উত্তোলন করতাম। তাহলে আমি প্রথমে গুনগুন করে জাতীয় সঙ্গীত করছি, এটা 1 নাম্বার। এরপর পতাকা উত্তোলিত হচ্ছে, তাহলে 4-এর 2 নাম্বার এটা। বাকি রইল 3, জাতীয় প্রতীক। তাহলে 4-এর 1 জাতীয় সঙ্গীত, 4-এর 2 জাতীয় পতাকা, 4-এর 3 হচ্ছে জাতীয় প্রতীক। সিম্পল। এইগুলো পরে এই 3টা সম্বন্ধে একটু ডিটেল পড়বো, এটা সামনে। রাজনাগরিক বাঙালি। তাহলে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। তাহলে রাজ মানে রাজধানী, তাহলে প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে ঢাকা। এটা আইনের দ্বারা নির্ধারিত হবে যে সীমানাটা। তাহলে 5 নম্বরে আমরা রাজধানী নিয়ে বলছি। 6 নম্বরে আমরা বলছি যে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হইবে। আমার আইন যেভাবে বলবে তাহলে আমার ওটা দ্বারা হচ্ছে আমার নাগরিকত্বটা নির্ধারিত নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন। তাহলে আমরা আমাদের জাতিসত্তা, আমরা জাতি হিসেবে বাঙালি জাতি এবং আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তাহলে জাতি হিসেবে বাঙালি, জাতীয়তা বাংলাদেশি। পরীক্ষায় আসে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি? তাহলে বাঙালি। নাগরিকগণ কি? বাংলাদেশি বলে পরিচিত হবেন। এটা 6-এর 2-এ বলা আছে। এমনও হতে পারে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ? 6-এর 2 নাম্বার অনুচ্ছেদ। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন, সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ? 6-এর 2 নাম্বার অনুচ্ছেদ। 7 নম্বরে আমরা কি বলছি? সংবিধানের প্রাধান্যের কথা বলছি। সেই আদর্শিক কথা আমরা আমাদের রাজনৈতিক নেতারা যখন বলে সবসময় যে সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে 7-এর 1-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হইবে। যদি এমন হয় যে কোনো আইন তৈরি করলাম আমরা, এটা সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। ধরলাম আমার একটা নতুন আইন প্রণয়ন হলো, এখন এই আইনটা সংবিধানের সাথে অ্যালাইন্ড না, কনফ্লিক্ট করতেছে, সেই ক্ষেত্রে আমাকে ওই আইনটা বাতিল করতে হবে, আইনের ওই অংশ বাতিল করতে হবে। কোনোভাবে আমি সংবিধানে হাত দিতে পারবো না। তাহলে সংবিধানের প্রাধান্য নিশ্চিত করছে 7 নম্বর অনুচ্ছেদে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, এটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এটা বলা হয়েছে আমার 7 নম্বর অনুচ্ছেদে। তাহলে আমার 1 নম্বরে আমি বললাম প্রজাতন্ত্র নিয়ে, 2 নম্বরে রাষ্ট্রীয় সীমানা নিয়ে, 2-এর 1 রাষ্ট্র ধর্ম নিয়ে, 3 নম্বরে বললাম রাষ্ট্রভাষা নিয়ে, 4 নম্বরে বললাম সঙ্গীত, পতাকা, প্রতীক নিয়ে, 5 নম্বরে বললাম রাজধানী নিয়ে, 6 নম্বরে নাগরিকত্ব নিয়ে, 7 নম্বরে সংবিধানের প্রাধান্য। খুবই সিম্পল। তাহলে এই যে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতিকৃতি বলেছি, এটা নিয়ে হালকা একটু জেনে আসি, যেহেতু এটার মধ্যেই পড়ে যায়। তাহলে জাতীয় সঙ্গীত আমাদের কয় লাইন? আমার সোনার বাংলার প্রথম 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত। এই আমার সোনার বাংলা আমরা এটা পড়ে আসছি, এটা 1905 সালে বঙ্গভঙ্গ ওই সময় রচনা করা। 1905 সালে প্রথম প্রকাশিত হয়। প্রিভিয়াস পড়া রিভিশন। কোথায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়, বঙ্কিমচন্দ্রের। এটা জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা দেওয়া হয় 3রা মার্চ, মনে আছে? সেই স্বাধীনতার ইস্তেহার
আমাদের পল্টনে যে অনুষ্ঠান হয়েছিল ওখানে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। তবে সরকারিভাবে এটা গৃহীত হয় 13ই জানুয়ারি 1972 এবং এটা মর্যাদা লাভ করে যখন আমার সংবিধান প্রণীত হয় 16ই ডিসেম্বর 1972। এটা জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে। গানটার লাইন সংখ্যা এটা কিন্তু 25 লাইন। তবে 25 লাইনের মধ্যে 25 লাইনই আমাদের জাতীয় সঙ্গীত না। প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত এবং যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটার প্রথম 4 লাইন শুধু বাজানো হয়, প্রথম 4 লাইন বাজানো হয়। তাহলে লাইন সংখ্যা টোটাল 25, আমাদের জাতীয় সঙ্গীত প্রথম 10 লাইন, অনুষ্ঠানে বাজানো হয় অনলি 4 লাইন। হ্যাঁ, তাহলে এগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরাই ফিরাই প্রশ্ন আসতে পারে। এটা গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ গীতবিতান কাব্যগ্রন্থে আমরা এই আমার সোনার বাংলা এটা দেখতে পাই। আমার সোনার বাংলা এটা কিন্তু জাতীয় সঙ্গীতের অনুকরণ, মানে একটা গানের অনুকরণে করা হয়েছে। এটা হচ্ছে গগন হরকারার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এই গানটা কখনো শুনে দেখবেন, দেখবেন যে একদমই ম্যাচ। হ্যাঁ, জানো যে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা ম্যাচ করে যায়। হ্যাঁ, তাহলে এটার অনুকরণে করা গগন হরকারের এই সুরের। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক আছেন একজন, উনি হচ্ছে এই বয়স্ক ভদ্রলোক সৈয়দ আলী আহসান। উনি জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক, ইংরেজিতে অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। তাহলে জাতীয় সঙ্গীত সম্বন্ধে আমরা জানলাম, আগেরও জানি, জাস্ট একবার রিক্যাপ করলাম। এবার আসি হচ্ছে আমরা জাতীয় পতাকার ক্ষেত্রে। আমাদের সেই প্রথম জাতীয় পতাকা যেটা আমরা একদম প্রথম দিকে দেখতাম, যে আমার এখানে বৃত্ত, বৃত্তের মাঝখানে বাংলাদেশের ম্যাপ আঁকা। হ্যাঁ, তাহলে এই যে আমার ম্যাপ আঁকা মানচিত্র খচিত পতাকা, এটা হচ্ছে গিয়ে আমার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। উনি হচ্ছে মানচিত্র খচিত পতাকার প্রথম ডিজাইনার। মানে মানচিত্র খচিত পতাকা আমরা যদি দেখি, এটার ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। বাট এখনকার যে পতাকা, এখানে কিন্তু আর কি মানচিত্র নাই। বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, উনি হচ্ছে বর্তমান পতাকার ডিজাইনার। তাহলে পরীক্ষায় যদি আসে মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে, এটা হচ্ছে শিবনারায়ণ দাস। আর যদি আসে বর্তমান পতাকার ডিজাইনার কে, এটা হচ্ছে আমার কামরুল হাসান। আমাদের জাতীয় পতাকার মাপ 10:6 দৈর্ঘ্য প্রস্থের অনুপাত অথবা 5:3। আমাদের পতাকা দিবস হচ্ছে 2রা মার্চ। সরকারিভাবে এটা গৃহীত হয় 17ই জানুয়ারি 1972। আমরা জাতীয় সঙ্গীত দেখছিলাম 13ই জানুয়ারি গৃহীত হয়েছে, আর এটা গৃহীত হয়েছে 17ই জানুয়ারি 1972-এ। কেউ যদি পতাকা অবমাননা করে, পতাকার অপমান করে, তাহলে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড হতে পারে। আমরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে পতাকা উত্তোলন করি। হ্যাঁ, আবার অনেক সময় পতাকা অর্ধনমিত রাখা হয়। পতাকা আমরা 1/4 উঠাই, এখানে অর্ধনমিত রাখি। আমাদের অর্ধনমিত রাখি কখন? 21শে ফেব্রুয়ারি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জাতীয় শোক পালনের দিন আমরা এটাকে অর্ধনমিত রাখি, মানে 1/4 পর্যন্ত উঠাই, অতটুকু পর্যন্ত আমরা এক্সটেন্ড করে রাখি। তাহলে এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা। প্রথম উত্তোলন করেছিলেন কে? আসম আব্দুর রব, প্রথম উত্তোলনকারী। আমরা পড়েছিলাম 2রা মার্চ। আমাদের একটা জাতীয় প্রতীক আছে, এই সেই জাতীয় প্রতীক, এটার ডিজাইনারও কিন্তু কামরুল হাসান। তাহলে বর্তমান জাতীয় পতাকা, জাতীয় প্রতীক দুটারই ডিজাইনার হচ্ছে আমাদের কামরুল হাসান। তাহলে আমার জাতীয় প্রতীক, তাহলে আমার একটা শাপলা মাঝখানে, 2টা আমার ধানের শীষ, 3টা পাট পাতা, 4টা হচ্ছে তারকা। এটা হচ্ছে আমার জাতীয় প্রতীক। 4টা তারকাকে বলা হয় জাতির লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা নির্দেশ করে। অনেক জায়গায় জাতির আমাদের যে 4টা মূলনীতি ওটার কথা বলা আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় জাতির লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা এটা নির্দেশক কথা বলা আছে। শাপলা ফুলের নিচে আছে 5টা ঢেউ। ইম্পর্ট্যান্ট এইটা। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, উনারা জাতীয় প্রতীকটা ব্যবহার করতে পারেন মূলত। তাহলে আমাদের এই যে পানি, ধান, পাট এগুলো কেন ব্যবহার করা হয়েছে? আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের অর্থনীতি, এগুলো বোঝানোর জন্য। আর শাপলা আমাদের জাতীয়তাবোধ, অঙ্গীকার এবং সুরুচির এগুলো জানান দেয়। এগুলো জানার জন্য মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, আমরা বিভিন্ন গভর্নমেন্ট ডকুমেন্টে এই সিলটা দেখতে পাই না? এটাকে বলা হয় রাষ্ট্রীয় মনোগ্রাম। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ.এন.এ সাহা বা নিত্যানন্দ সাহা বা এন.এন সাহা। বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে ওনার নাম লেখে, এই কারণে 3টা দেওয়া। ওনার নাম হচ্ছে নিত্যানন্দ সাহা,
এন এ সাহা, এন এন সাহা, হ্যাঁ, রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। এইটা ব্যবহার করে হচ্ছে বিভিন্ন সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, বিজ্ঞপ্তিতে এটা ব্যবহার করা হয়, সরকার ব্যবহার করে মূলত এটা। তাহলে এখানে উপরের দিকে কি লেখা থাকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানেও চারটা তারকা আছে, নিচে সরকার লেখা, আর মাঝখানে হচ্ছে আমার বাংলাদেশের ম্যাপ। তাহলে পতাকা প্রতীক এগুলো দেখলাম। তাহলে আমার দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে আমি একটু বাক স্বাধীনতা অন করি, অনেকক্ষণ কথা বললাম, এবার আপনাদের থেকে আমি পড়া বের করব। প্রথম কথা, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, রিক্যাপ হচ্ছে আমি প্রশ্নে প্রশ্নে হচ্ছে আমি যখন প্রশ্ন ধরবো, প্রশ্নে প্রশ্নে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আরো। একদম সানসিল্ক, ওকে। হ্যাঁ, আমি তো দাগানো স্লাইডই দিই, দাগানো স্লাইডই দিই, মনে থাকবে, প্র্যাকটিস করতে মনে থাকবে। শিহাব, নতুন সংবিধান আসলেও, যদিও আসে, কোনো চেঞ্জ আসে, তোমাদের পরীক্ষার পর টেনশনের ওটা নিয়ে কোনো কারণ করার মাথায় রাখার দরকার নাই, প্যারা নাই। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আমাদের সংবিধান যদি আমি কখনো পরিবর্তন করতে চাই, আমার এমপিদের কত ভাগের আমার হচ্ছে ভোট লাগবে? আচ্ছা, রাইসা বললো যে ইউকে লিখিত সংবিধান নেই, কিন্তু কিভাবে ফলো করলো? ওদের লিখিত সংবিধান নাই, ঠিক আছে, বাট ওদের বিভিন্ন আইন আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে ওরা দেখছে, ওরা পর্যালোচনা করছে যে ওরা কিভাবে চালায়, হ্যাঁ, ওখান থেকে আইডিয়াটা নিছে। না না, চারজন যারা সিগনেচার মুখস্থ করার দরকার নেই, এগুলো একবার রিডিং পড়লেই মনে থাকবে। তাহলে 2/3, ভেরি গুড। আচ্ছা, নিচের কোন দেশের লিখিত সংবিধান নেই? নিচের কোন দেশের লিখিত সংবিধান আছে? আমি চারটা অপশন বলছি, হ্যাঁ। কানাডা, চায়না, ইউএসএ, ইউকে। কার লিখিত সংবিধান আছে? সে ইউএসএ, ইউএসএ লিখিত সংবিধান আছে, এটা প্রথম। আমাদের বাংলাদেশের সংবিধানে একটা ন্যায়পালের ধারণা আছে, হ্যাঁ। এই ন্যায়পালের ধারণাটা নেওয়া হয়েছে কোথায়? এটা সুইডেন থেকে, ভেরি গুড। জুলাই সনদ, এটার যে ইম্পর্টেন্ট ইয়েগুলো, এগুলো প্রয়োজন আবার পড়াই দিব, হ্যাঁ, এটা নিয়ে এখন প্যারা নেওয়ার দরকার নাই, আগে আমরা সংবিধানের মধ্যে থাকি। ভেরি গুড, এটা হচ্ছে সুইডেন থেকে নেওয়া হয়েছে। আমাদের দেশের পতাকার পাশাপাশি ভিন্ন পতাকা জায়গায় দিলে অবমাননা হবে সাকিব? না, অপমাননা আশা করছি হবে না, আমরা বিশ্বকাপের সময় তো টাই, হ্যাঁ। জলাতান, জাতীয় প্রতীক যেটা, এটা মূলত ব্যবহার করে হচ্ছে আমার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, ওনাদের বিভিন্ন ডকুমেন্টে ওনারা এটা ব্যবহার করেন। আর এছাড়া গভর্নমেন্ট নথিতে হচ্ছে ব্যবহার করতে পারবেন হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রামটা, মানে ওটার অথরিটি হচ্ছে তারা। ভেরি গুড সাব্বির, হ্যাঁ। বিনতি সংশোধনীতে পড়াই দিব, কিছু জিনিস চেঞ্জ হয়েছে। একজন জিজ্ঞেস করছিল যে ভাই, সাতের কখ কোথায়? সাতের কখ দিনাই, কারণ এটা হচ্ছে আদালত এটাকে বাতিল ঘোষণা করছে, হ্যাঁ। এটা আমরা পড়বো ক্লাসে সামনে। আচ্ছা, আমাদের অন্তর্বর্তীকালীন সংবিধান আমাদের কয়টা ছিল? মনোগ্রাম হচ্ছে নর্মালি গভর্নমেন্ট ডকুমেন্টে থাকে। ধরো একজন ব্যক্তি তো আর মনোগ্রাম লাগাই ঘুরবে না, সে বিভিন্ন ডকুমেন্টে ব্যবহার করবে। এটা দুইটা। দুইটার মধ্যে প্রথম কোনটা ছিল, প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান? হ্যাঁ, অর্ষা এবার দিছিল, তাদের কখন নিয়ে, হ্যাঁ, গাড়িতে লাগাই ঘুরে। এবার স্বাধীনতার ঘোষণা। আমার গণপরিষদ গঠন হয়েছিল কতজন মেম্বার নিয়ে? গণপরিষদ গঠিত হয়েছে কতজন মেম্বার নিয়ে? গণপরিষদ, আমি কিন্তু সংবিধান কমিটি বলি নাই, গণপরিষদ বলছি, খুব খেয়াল করে। যারা 34 জন লিখছো, এটা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি। গণপরিষদ বললে উত্তর হবে 403 জন। গণপরিষদের একমাত্র কাজ কি? সংবিধান প্রণয়ন। হুম? একজন এসপি লিখছে, হ্যাঁ, এত সংক্ষিপ্ত, সংবিধান প্রণয়ন, এটাই। এভাবেই ভুল হয়ে যায় পরীক্ষায়, কিন্তু পারা জিনিস দেয়, আমরা পাহর খাই। জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? হুম, মোহাম্মদুল্লাহ। শাহ আব্দুল হামিদ হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার, তাহলে গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ, আর জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদ বাইতুল্লাহ। ঠিক আছে। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল? বেগম রাজিয়া বানু। আমাদের খসড়া সংবিধান গৃহীত এবং পাশ হয় কত তারিখে? 4 নভেম্বর। 4 নভেম্বর। আমাদের হস্তলিখিত সংবিধানের মূল লেখকের নাম কি? আব্দুর রৌফ। আমাদের সংবিধানের তফসিল কয়টা? তফসিল কয়টা? 7টা, ভেরি গুড। আমাদের অনুচ্ছেদ কয়টা? 153টা। কয়েকজন 11 লিখতেছে। আমাদের অধ্যায় কয়টা বা ভাগ কয়টা? এটা হচ্ছে 11টা, তাহলে আমার 11টা অধ্যায় আছে। ওই 11টা অধ্যায়ে আমরা 153টা অনুচ্ছেদ রাখছি। 4টা আছে আমাদের মূলনীতি। আমাদের সংশোধনী কয়টা? সংশোধনী 17টা। গুড।
মৌলিক অধিকার কয়টা আমাদের? মৌলিক অধিকার 18টা মৌলিক অধিকার। 18টা আমাদের মৌলিক অধিকার আছে। আচ্ছা, আমরা যে 4ঠা নভেম্বর বললাম, এটা গৃহীত হয়েছে, বাংলা তারিখটা মনে আছে? 1379 বঙ্গাব্দের কত তারিখ? 18ই কার্তিক। ভেরি গুড। বিচার বিভাগ, এটা সংবিধানের কত নাম্বার ভাগ, কত নাম্বার অধ্যায়ে আছে বিচার বিভাগ? এটা ষষ্ঠ, সিক্সথ। তাহলে পঞ্চম আইনসভা, চতুর্থ নির্বাহী বিভাগ, পঞ্চম আইনসভা, ষষ্ঠ বিচার বিভাগ। রাষ্ট্রধর্ম নিয়ে বলা হয়েছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে? 2-এর ক। শুনো, তোমাদের লাস্ট ক্লাসে আমি একটা চার্ট দিয়ে দিব, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো একসাথে দেখে ফেলতে পারবা। প্যারা নাই, এখন একটু ডিটেল পড়তেছো তাহলে মনে থাকবে। তাহলে 2-এর ক। রাজধানী নিয়ে বলছি আমরা কত নাম্বার অনুচ্ছেদে? হুম, এটা হচ্ছে 5 নাম্বার অনুচ্ছেদে। বাংলাদেশের জনগণ, নাগরিকগণ কি হিসেবে পরিচিত হবে? না শাহিনুর, তোমার যখন জাতীয় সংসদ আছে তখন তোমার গণপরিষদের কাজ নাই। গণপরিষদ একদম প্রথমে গঠিত হয়, সে বাংলাদেশি বলে। গুড। আমার সংবিধানের প্রাধান্যের কথা বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? এটা হচ্ছে 7 নাম্বারে। ভেরি গুড। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা গানটার মোট লাইন কয়টা? 25 লাইন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কয় লাইন? 4 লাইন। খুব সাবধান, 10 লাইন হচ্ছে জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 লাইন। মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে? মানচিত্র খচিত পতাকার শিবনারায়ণ দাস। হুম, এনএন সাহানা। এনএন শাহ কিসের ডিজাইনার? এনএন শাহ কিসের ডিজাইনার? রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার, মনোগ্রামের ডিজাইনার। আমাদের পতাকা দিবস কত তারিখ? 2রা মার্চ। আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? নিসা, 7 নাম্বার যেটা, 7-এর ক খ 2টা অনুচ্ছেদ আছে যেগুলো বাতিল হয়েছে, ওখান থেকে প্রশ্ন আসছিল। এটা আমি তোমাদের সংশোধনীর সময় পড়াই দিব, টেনশন নট। তাহলে এটা হচ্ছে কামরুল হাসান। গুড। আমার সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, বিজ্ঞপ্তিতে আমি কি জাতীয় প্রতীক ব্যবহার করব নাকি জাতীয় মনোগ্রাম ব্যবহার করব? সরি, ওই কাশির দমকে তোমাদের হামলা করে দিচ্ছি। আচ্ছা, প্রথম পতাকা কেন পরিবর্তন করা হয়েছিল? এটা মূলত ব্যাপার যেটা ছিল, ধরো পতাকার মধ্যে যদি আমার মানচিত্র থাকে, তাহলে আমার কখনো যদি ধরো তোমার ইয়ে চেঞ্জ হয়, বাংলাদেশের নতুন ভূখণ্ড অ্যাড হয়, মানচিত্র চেঞ্জ হয়, তাহলে আবার পতাকার মানচিত্র আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো এই কারণে ওই চিন্তা থেকে এটা সরাই দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটার পিছনে আরো ইয়ে আছে, বাট একটা এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। তবে শিবনারায়ণ দাস উনি ওই সময় পদে গিয়ে করছেন, ওনার ভূমিকা মানে অবদান অনস্বীকার্য। হ্যাঁ, তাহলে ভেরি গুড। আচ্ছা, বাঙালি জাতি, জাতীয়তা বাংলাদেশি। হ্যাঁ, এটা তুমি বাঙালি, এটা তোমার পরিচয়। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তোমার তোমার মধ্যে যে মানে গুণাবলী যেটা আছে, তোমার মধ্যে যেটা থাকতে হবে, এইটা হচ্ছে আমার জাতীয়তাবোধ, আমার বাংলাদেশি জাতীয়তাবোধ। এটা গুণবাচক। ধরো তুমি ছাত্র, তোমার কাজ কি? অধ্যয়ন করা। ব্যাপারটা ওই টাইপস। রাজিয়া বানু, রাজিয়া ওসমান না, সেম পার্সন না। ন্যায়পাল মানে হচ্ছে যে তদন্তভার, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে তদন্তভার পরিচালনা করবে। এই তো। মাহবুব, তারপর ক্ষুদ্র শিষ্য, কঠিন নাম, তারা বলছে উপজাতিরা কি বাঙালি কিনা। এটা নিয়েই প্রশ্ন উঠছিল। আমরা দেখলাম না যে ওখানে একজন মানবেন্দ্র নারায়ণ লার্মা, উনি সাইন করেন নাই। উনার লজিক ছিল হচ্ছে গিয়ে যে আপনারা যে জাতীয়তা ফিক্স করে দিচ্ছেন বাঙালি বলে, বাট আমরা যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছি, আমরা তো ডিফারেন্ট জাতীয়তার মানুষ, আমাদের নিজেদের একটা জাতিসত্তা আছে। হ্যাঁ, এই কারণে এটা নিয়ে হচ্ছে ওই সময় অনেক প্রশ্ন উঠছিল। হ্যাঁ, রাজিয়া না। 4 দিন ধরে ঠান্ডা কাশি ইয়ে হলে, হ্যাঁ, ওষুধ খেলে একটু ঘুম আসবে, স্বাভাবিক। ঠিক আছে, গুড। সবাই তাহলে হচ্ছে পারছে। ওই যে সুরজিৎ সেনগুপ্ত হচ্ছে কিছু জায়গায় একমত হয় নাই। উচ্ছ্বাস, ওটা আসলে হচ্ছে আমাদের সংবিধানের স্পেসিফিক ভাবে নিয়োগ হয় নাই, না অনুবাদ বলতে এটা আবার বাংলাতে করা হয়েছে। ও আচ্ছা, গণপরিষদ গঠন করছে মানে তারা অ্যাপ্রুভ করবে, বাট আমার সংবিধানের খসড়া প্রণয়ন করার জন্য আমার একটা স্পেশালিস্ট কমিটি লাগবে। গণপরিষদের কাজ ওটা অ্যাপ্রুভ করা, আলোচনা করে, বাট আমার যে খসড়া প্রণয়ন, এটা করবে হচ্ছে মূলত আমার কমিটি। এই কারণে আলাদা করে কমিটি গঠন করছে। হ্যাঁ, রাজি ওসমান মুজিবনগর সরকারে ছিল। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, পজিটিভিটি চর্চা তো করতে হবে, তার আমি হচ্ছে এখন বাক স্বাধীনতা হরণ করি
আমরা এটা পরেই ক্ষান্ত দিব, টেনশন নট। হ্যাঁ, সেমিস্টারের জন্য পতাকা মানচিত্র দেয়নি। এটা এটা হচ্ছে গিয়ে আমার যদি প্রথমে কখনো ভূমি অ্যাড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হচ্ছে মানচিত্র না দেওয়া ভালো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় অধ্যায় 8 থেকে 25 নাম্বার অনুচ্ছেদ আমরা এখানে আলোচনা করব। তাহলে এখানের জন্য একটা ছন্দ: মূলে জাতি সমাজগণ, ধর্মমালিক কৃষক মন, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। তাহলে মূলে জাতি সমাজগণ, এটা হচ্ছে মূলনীতি সমূহ। 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র শোষণ মুক্তি, 11 নম্বর গণতন্ত্র এবং মানবাধিকার। 8 নম্বরে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো নিয়ে বলছি, 4টা একসাথে বলছি। কোন 4টা মূলনীতি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টা হচ্ছে আমাদের মূলনীতি। এবং আমরা 8 নম্বরে অ্যাজ এ হোল বলছি এমনে, 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র, 12 নম্বরে হচ্ছে আবার ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। এবার আসি জাতীয়তাবাদে। তোমরা প্রশ্ন করছিলে, ভাই জাতীয়তাবাদ জিনিসটা কি? ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তির, আহা কি হইলো আবার, পেন কেন কাজ করছে না, কলম, কঠিন সমস্যা। 1 মিনিট, কলমের কি কালি ফুরিয়ে গেল? কলমের কি কালি ফুরিয়েছে? এখানে তো ঠিক আছে। আহ, হাই হাই, ওয়াদ্দা, গ্যাঞ্জাম হয়ে গেছে, নিপটা তো কই পড়ে গেল। ওর সাথে কথা বলতে বলতে জাস্ট এ মিনিট, কলমের নিপ পড়ে গেছে। দেখছো কারবার, এমন ঘষা মাজা করে লেখা শুরু করছি, নিবো বইরা আছে, কি এক অবস্থা। আহ, দেখে এখন লেখা যায় কিনা। হ্যাঁ ঠিক আছে। তাহলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তাহলে আমার এই যে জাতি আমরা, হ্যাঁ, তাহলে আমরা কি করছি? আমরা ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করছি। তাহলে স্বাধীনতা, আমি স্বাধীনতা লাভ করছি অন্য থেকে, আমি স্বাধীন। সার্বভৌম মানে কি? আমি স্বাধীন হিসাবে আমি নিজ থেকে ডিসিশন গ্রহণ করতে পারতেছি, কারো মুখাপেক্ষী থাকতেছি না। এটা হচ্ছে আমার সার্বভৌমত্ব এজ এ রাষ্ট্র। কারো আমি অধীনস্থ না, স্বাধীন তো বটেই, কারো আমি অধীনস্থ না, আই এম ফ্রি টু টেক এনি ডিসিশন, মানে আমি সার্বভৌম। আমার সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে আমি এজ এ জাতি হিসেবে আমি বাঙালি বটেই, বাট এই যে আমি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার যে চেতনা, এটা হচ্ছে আমার জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের ভিত্তি কোনটা? বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। পরীক্ষায় প্রশ্ন আসে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটা? বাঙালি জাতির ঐক্য এবং সংহতি, এইটা। 9 নম্বরে আমরা জাতীয়তাবাদ নিয়ে বলছি। 10 নম্বরে বলছি আমরা সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। যে আমরা কি চাই না, মানুষ যে শোষিত হবে এটা আমরা চাই না, আমরা চাই সমাজে কেউ শোষিত হবে না। এটা মনে রাখলেই হবে, ভেতরের গুলো জাস্ট জানার জন্য ডিটেল। 11 নম্বরে আমরা গণতন্ত্র মানবাধিকার নিয়ে বলছি, হ্যাঁ, গণতন্ত্রের কথা। এবং আমরা বলছি যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। তাহলে আমরা বলছি কিন্তু যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে জনগণ কিভাবে ক্ষমতা প্রয়োগ করবে? সে ভোট দিবে, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে, এমপিরা সংসদে গিয়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। তাহলে 11 নম্বর হচ্ছে আমার গণতন্ত্র এবং মানবাধিকার। তাহলে আমার মূলে জাতি সমাজগণ, 8 নম্বরে আমি মূলনীতি নিয়ে বললাম, 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র মানবাধিকার, 12 নম্বরে ধর্মীয় নিরপেক্ষতা, ধর্ম মানে কৃষক মন। তাহলে আমার ধর্ম নিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা, আমার স্বাধীনতা আছে। কি করতে হবে? আমাকে সব ধরনের সাম্প্রদায়িকতা বিলোপ করতে হবে। রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে পেট্রোনাইজ করবে না, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম অপব্যবহার করা যাবে না। আমার কোনো ধর্ম পালনকারী কোনো ব্যক্তি, সে স্পেসিফিক কোনো ধর্ম পালন করতেছে, তার উপর আমি চাইলে বৈষম্য করতে পারবো না, নির্যাতন করতে পারবো না, নিপীড়ন করতে পারবো না। তাহলে আমার ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে 12 নম্বর অনুচ্ছেদে। 13 নম্বরে আমার মালিকানার নীতি কথা বলা হয়েছে, যে 3টা আমার মালিকানা ব্যবস্থা আছে: রাষ্ট্রীয়, সমবায়ী, ব্যক্তিগত। আমি চাইলে ব্যক্তি মালিকানাধীন হতে পারি, আমি চাইলে সমবায় সমিতি আছে না কয়েকজন মিলে,
এটা আমি হতে পারি। আর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা আছে আমার, হ্যাঁ, আমার ডিরেক্ট রাষ্ট্র মালিক হতে পারে কোনো একটা কারখানা, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, সে মালিক, গভর্নমেন্ট মালিক। একটা হতে পারে হচ্ছে এখানে আমি নিজে মালিক, ব্যক্তিগত মালিকানা। আর হতে পারে যে আমি সমবায়, আমরা পিটু এর সবাই মিলে একটা হচ্ছে ইয়ে করলাম, সমবায় করলাম, এটার সবাই মালিক। তাহলে 13 নম্বরে মালিকানার নীতি নিয়ে বলা হয়েছে। 14 নম্বরে কৃষক এবং শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে। আমার সংবিধানের 14 নম্বর বলছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হচ্ছে আমার কৃষক, শ্রমিক এবং যারা অনগ্রসর অংশ আছে এদেরকে সকল প্রকার শোষণ থেকে মুক্তি দিতে হবে। রাষ্ট্র এদেরকে শোষণ করবে না। ওরা যদি শোষিত হয় তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু আমরা দেখি বাস্তবতা, এই উদাহরণটা আমি সবসময় দিই, 2 টাকায়ও বিক্রি হচ্ছে না ফুলকপি, এই শীতকাল ঢুকতেছে, আমরা এই চিত্র 1 থেকে 2 মাসের মধ্যে দেখতে পাবো। কৃষক ব্যয় করতেছে যত, তার অর্ধেক খরচে উঠে না, মধ্যস্বত্বভোগীরা সব খেয়ে নেয়। আমরা ঢাকায় কিনি 20 টাকা 25 টাকায়, ওরা কেজি 2 টাকাও বিক্রি করতে পারে না। তাহলে এই যে আমার সংবিধানে বলা হচ্ছে আমার 14 নম্বরে কৃষক এবং শ্রমিকের মুক্তি, এটা সংবিধানেই রয়ে যাচ্ছে। 15 নম্বরে আমরা বলছি হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে মৌলিক উপকরণ সংবিধান অনুযায়ী। আমার 5টা মৌলিক উপকরণ আছে, হ্যাঁ, এগুলোর ব্যবস্থা করতে হবে। আমার কর্মের অধিকার আছে, আমি যা ইচ্ছা তা আমি কাজ করতে পারবো। এর পক্ষে হচ্ছে কর্ম করে আমি মজুরি নিব, কোনো সমস্যা নাই। আমি যুক্তিসঙ্গত বিশ্রাম করা, বিনোদন বা অবকাশ, এটার ভাই অধিকার আমার আছে। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে আমি চাইলে সরকারি সাহায্য লাভ করতে পারি, এটা আমার অধিকার। তাহলে আমার মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, এটা হচ্ছে আমার 15 নম্বর অনুচ্ছেদ। তাহলে 3 মাস ধরে বেতন পাচ্ছে না এনটিসির 12,000 চা শ্রমিক। চা শ্রমিকদের বেতন আমাদের হয়তো বা কারো আইডিয়া আছে, কারো আইডিয়া নাই, হ্যাঁ, তাদের একদমই ক্ষুদ্র ইনকাম 178, 178 টাকা। তাও আমি যদি দিনে 23 কেজি চা পাতা তুলতে পারি তাহলে এই টাকাটা পাই। তবু এই যে 178 টাকা, এটা অনেক আন্দোলন করে করা। হ্যাঁ, এখন 23 কেজি থেকে যদি আমি 100 গ্রামও কম তুলি আমি হচ্ছে পাবো না। তাহলে আমার বিভিন্নভাবে শোষণ কিন্তু কন্টিনিউড। আমি মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা বলছি 15 নম্বর অনুচ্ছেদে, আমি 14 নম্বরে কৃষক এবং শ্রমিকের মুক্তির কথা বলছি, বাট এগুলো রিফ্লেক্ট হয় না। হ্যাঁ, তাহলে গ্রামীণ শিক্ষার জনগণ পরিবেশের উন্নয়ন, তাহলে গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব। মানুষ কি করবে? আমার রাষ্ট্র গ্রামীণ উন্নয়ন এবং কৃষির বিপ্লব করবে, গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌঁছায় দিবে, কৃষি বিপ্লব করবে, বিকাশ করবে, যোগাযোগ ব্যবস্থা, জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য কাজ করবে। হ্যাঁ, রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এগুলো রাষ্ট্রের দায়িত্ব। তবু আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ আমরা ফেস করি। আমাদের উত্তরবঙ্গ বরেন্দ্র অঞ্চল, তীব্র পানি সংকট, পানির লেভেলটা নিচে নেমে যাচ্ছে, তবুও এগুলো নিয়ে ম্যাসিভ লেভেলে যে কাজ করা দরকার এগুলো আমরা করছি না, আমরা করি না। হ্যাঁ, তাহলে গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব 16 নম্বর। 17 নম্বরে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। আমার ক্লাস 5 অবধি আমি প্রাইমারি শিক্ষা এনশিওর করছি, এটা বাধ্যতামূলক এবং বেতন ছাড়া, 17 নং অনুচ্ছেদে বলা হয়েছে। 18 নম্বরে আমরা জনস্বাস্থ্য এবং নৈতিকতা নিয়ে বলছি। 18 নম্বর অনুচ্ছেদ জনস্বাস্থ্য ও নৈতিকতা। তাহলে আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ এবং অন্যান্য মাদক পানীয় এগুলো নিষিদ্ধ। গণিকা বৃত্তি এবং জুয়া খেলা, হ্যাঁ, সেক্স ওয়ার্ক, জুয়া খেলা, এগুলোর জন্য ব্যবস্থা, মানে এগুলো নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে 18 নং অনুচ্ছেদ অনুযায়ী মদ জুয়া নিষিদ্ধ, এটা আমার 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে অনুচ্ছেদ অনেকগুলো দেখলাম, একবারে কুইকলি একটু দেখে আসি। তাহলে আমার কি বলেছিলাম 8 নম্বরে মূলনীতিগুলো নিয়ে, 9 নম্বর জাতীয়তাবাদ, 10 নম্বর সমাজতন্ত্র, 11 নম্বর গণতন্ত্র, 12 নম্বর ধর্মনিরপেক্ষতা, 13 নম্বরে মালিকানার নীতি নিয়ে বলেছি, 14 নম্বর কৃষক এবং শ্রমিকের মুক্তি। পরীক্ষায় কিন্তু আসে কৃষক এবং শ্রমিকের মুক্তি নিয়ে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, এভাবে। হ্যাঁ, ভিতরের গুলো রিডিং পড়বো। 15 নম্বর মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, তারপর হচ্ছে আমার 16 নম্বর গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লব, 17 নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, 18 নম্বর জনস্বাস্থ্য নৈতিকতা, মদ জুয়া নিষিদ্ধ। 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন। আমার পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করবে, সে নিরাপত্তা বিধান করবে। 18 ক 18 ক
ক নাম্বারটা মনে রাখতে হবে, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন। 19 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা। 19-1। 19-3, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। তাহলে 19 নম্বরে আমরা সুযোগের সমতার কথা বলেছি, সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। তাহলে মহিলাদের অংশগ্রহণ 19-3, আর সকল নাগরিকের জন্য সুযোগের সমতা 19-1। এটা একটা বেশ পপুলার ছবি। আমরা সবাই কিসের কথা বলি? আমরা বলি ইকুয়ালিটির কথা, যে সবার জন্য সমান সুযোগ। কিন্তু তুমি যদি সবার জন্য সমান জিনিস দাও, তাহলে যে ধনী, যে লম্বা, সে তো খেলা দেখতে পাচ্ছে, যে বেটে, যে শর্ট, সে কিন্তু পাচ্ছে না। আমাদের ফোকাস দিতে হবে কিসে? সাম্যে, ইকুইটি। যার যতটুক প্রয়োজন তাকে ততটুক দিতে হবে। ধনী লোকের প্রয়োজন না এক্সট্রা ফ্যাসিলিটি, যার বেশি দরকার তাকে তুমি বেশি দাও। নিড বেসড আমাদের করতে হবে, নিড বেসড। আমার মার্জিনালাইজ প্রান্তিক জনগোষ্ঠী, চরাঞ্চলের ওই মহিলা, আমার খরার সেই মানুষটা, কৃষকটা, যে নদী ভাঙনে যার পরিবার বিপন্ন হয়ে গেছে, তার কাছে আমাকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে। সব জায়গায় আমরা ইকুয়ালিটির কথা বলি, কিন্তু ফোকাস করতে হবে আমার ইকুইটির কথা, সাম্যের কথা। আমাদের লাইফেও কিন্তু এটার আমাদের অ্যাপ্লাই করতে হবে। যখনই আমার কথা বলো, আমরা তো ক্যাডার হব সবাই, যখন আমার ক্যাডার হব আমরা আমরা নিড বেসড এর কথা বলবো, ইকুইটির কথা বলবো। মানে আমি যখন আমার একটা সেবা দিব, চিন্তা করব হচ্ছে দূরবর্তী মানুষটা ওই সেবা পাচ্ছে কিনা, ওটা আমাকে এনশিওর করতে হবে। আমি যদি শেষ প্রান্তের মানুষটার সেবা এনশিওর করতে পারি, তাহলে সবাই আমার সমান সুযোগ সুবিধা পাবে। আমি একটা হসপিটাল করলাম, আমি হসপিটালে ইমার্জেন্সিতে ওঠার জন্য শুধু সিঁড়ি রাখলাম, যে মানুষটা প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, যে হুইল চেয়ার ব্যবহার করে, সে সিঁড়ি কেমনে ব্যবহার করবে তার জন্য আমি র্যাম্প রাখছি? রাখি নাই। তাহলে আমাদের সব ক্ষেত্রে কিন্তু আমাকে ইকুইটির কথা চিন্তা করতে হয়। যখন আমি একটা যে কোনো কিছু ডেলিভার করব সবার জন্য, ওটা প্রযোজ্য কিনা এটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমার 19 নম্বর হচ্ছে সুযোগের সমতা। 20 নম্বরে হচ্ছে অধিকার এবং কর্তব্য রূপে কর্ম, যে সবাই তার যোগ্যতা অনুসারে সে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক সে লাভ করবে। তার যে কাজ সে করছে এটার বিনিময়ে সে প্রপারলি মজুরি পাবে। এবং আমরা অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হব না, এমন হচ্ছে আমাদের সিস্টেম করতে হবে। মানে কি? স্পিড মানি, ঘুষ, হ্যাঁ, ঘুষ খাওয়া যাবে না, এটা কিন্তু সুন্দর করে বলা আছে। স্মার্ট ওয়েতে অনুপার্জিত আয়, যে আমি উপার্জন করি নাই। তাহলে এটা হচ্ছে অধিকার এবং কর্তব্য রূপে কর্মে বলা হয়েছে। 21 নম্বরে আমরা বলছি নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য। আমাদের কাজ কি কি? আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য 4টা, মিনিমাম 4। সংবিধান এবং আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন, জাতীয় সম্পত্তি রক্ষা। এটা আমাদের কর্তব্য। হ্যাঁ, আমরা কি করি? ট্রেনে চললে একটু খোঁচাই, বদনাটা পারলে খুলে নিয়ে যাই, লাইটটা খুলে নিয়ে যাই, খোঁচাই। হ্যাঁ, সো জাতীয় সম্পত্তি রক্ষা করা আমাদের কাজ। দেখবেন যে ট্রেনের মধ্যে বদনা এখন চেইন দিয়ে বন্ধ করে রাখছে, মানুষ বদনা নিয়ে টানাটানি করে, এই অবস্থা। আবার প্রজাতন্ত্রের কর্ম যারা ক্যাডার হবে, তাদের কাজ কি? জনগণের সেবা করার চেষ্টা করতে হবে, এটাও ব্যক্তির কর্তব্য। তাহলে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য হচ্ছে আমার 21 নাম্বার। 22 নম্বরে আমার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। আমার নির্বাহী বিভাগ কারা? যারা সরকার পরিচালনা করে। আমার এমপি, আমার হচ্ছে মন্ত্রী পরিষদ, আমার আমলারা, এরা হচ্ছে নির্বাহী বিভাগ, এরা সরকার পরিচালনা করে। আর বিচার বিভাগ কারা? যারা আইন আদালত, বিচারপতিরা, যারা বিচার কার্য পরিচালনা করে। সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা। মানে এই দুইটা সেপারেট থাকতে হবে। কিন্তু আদতে আমরা কি দেখি? আদতে আমরা দেখি বিচারপতিকে নিযুক্ত করে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিকে। বিচারপতিদের পোস্টিং, প্রমোশন, এগুলো ডিপেন্ড করে আইন মন্ত্রণালয়ের হাতে। তাহলে আমি যখন বলছি দুইটাকে পৃথক করতে হবে, এখন বিচারপতির চাকরির ভার যদি নির্বাহী বিভাগের হাতে থাকে, তখন সে যখন একটা জাজমেন্ট করবে, ওই জাজমেন্টে গভর্নমেন্টের তাবেদারি অবশ্যই থাকবে।
তাহলে যতই আমি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলছি 22 নম্বরে, এটার রিফ্লেকশন আমরা আদৌ দেখতে পাই না। তো এটা নিয়ে আমাদের মামলাও হয়েছে যে আপনারা অরিজিনালি আসলে পৃথক করেন, শুধু সংবিধানে থাকলে হবে না। বিখ্যাত একটা মামলা 1995 সালে হচ্ছে এই মামলাটা হয় বিচার বিভাগ পৃথক করার জন্য। এটা করছিলেন তৎকালীন সাব জজ মাজদার হোসেন, এবং এই মামলাটা মাজদার হোসেন বনাম বাংলাদেশ এই নামে খুবই বিখ্যাত। এটার বিচারপতি ছিলেন মোস্তফা কামাল, এবং রায় দেওয়া হয় 1999-এ, এবং স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 2007 সালে। তাহলে আমরা 22 নম্বর অনুচ্ছেদে বলছি, কিন্তু এটা নিয়ে আমাদের মামলা করতে হয়েছে। করার পর 2007 সালে আমরা বলছি এখন থেকে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু আমরা আদৌ স্বাধীন না। এই যে কথাগুলো বললাম, হ্যাঁ, যে আমার নিশ্চিন্তভাবে রায় দিতে পারবে, কিন্তু আমার পদোন্নতি শৃঙ্খলা তো রেখে দিচ্ছ মন্ত্রণালয়ের হাতে। আইন মন্ত্রণালয়ে যদি বিচারকদের নিয়োগ পদোন্নতি এগুলোর উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ থাকে, তাহলে বলতে হবে যে পৃথকীকরণ হয়নি। তাহলে কেমনে হইছে আমি মুখে বললে তো হবে না, হ্যাঁ, তাহলে কন্ট্রোল রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 22 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু। 23 নম্বরে অনুচ্ছেদে আমরা বলছি জাতীয় সংস্কৃতি নিয়ে, আমাদের কালচার আমাদের রক্ষা করতে হবে। 23 নম্বর জাতীয় সংস্কৃতি। 23-এর ক, এখানে বলছি আমরা উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি নিয়ে। তাহলে 23 নম্বরে আমরা বলছি নিজেদের জাতীয় সংস্কৃতি নিয়ে, 23-এর কতে আমরা বলছি উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এদের সংস্কৃতি নিয়ে। হ্যাঁ, যাদের নিজেদের একটা কালচার আছে, যারা বাঙালি সত্তার মধ্যে না, এরা হচ্ছে আমার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, এদের একটা কালচার আছে, এটাও আমাদের সংরক্ষণ করতে হবে। তাহলে 23-এ জাতীয় সংস্কৃতি, 23-এর কতে ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি। 24 নম্বর জাতীয় স্মৃতি নিদর্শন। আমাদের যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্লেস যেগুলো আছে, এগুলো প্রপারলি আমাদের সংরক্ষণ করতে হবে। আমরা ঢাকা মেডিকেল কলেজে আমরা ভাষা আন্দোলনের সময় দেখছি আমতলা, ঐতিহাসিক আমতলা যেখানে সবাই জড়ো হয়েছিল, ওই জায়গায় গিয়ে দেখবে ওখানের সামনে ডাব বিক্রি করা হয়, বড় বড় হোটেল আছে, ময়লা ফেলে মানুষজন দেদারছে, কোনো সংরক্ষণ নাই। বাহাদুর শাহ পার্ক জগন্নাথ ইউনিভার্সিটির ওখানে, যেখানে সিপাহী বিদ্রোহের যারা ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো সংরক্ষণ নাই। পুরান ঢাকায় বিনোদ বিবির মসজিদ, বেগম বিবির মসজিদ, এত ঐতিহাসিক স্পট, কোনো সংরক্ষণ নাই। তাহলে বৈপরীত্য আর বৈপরীত্য। তাহলে 24 নম্বর আমরা কি বলছি, জাতীয় স্মৃতি নিদর্শন এগুলো রক্ষা করতে হবে। 25 নম্বর আমরা পররাষ্ট্রনীতি বলছি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন। আমাদের পররাষ্ট্রনীতি আমরা কি করব? আমরা বলছি যে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার করতে হবে, সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চেষ্টা করতে হবে, এবং বিশ্বের কোনো প্রান্তে যদি আমরা দেখি কোনো জনগণ নিপীড়িত হচ্ছে, ওদেরকে আমরা সমর্থন করব। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি, যে সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, এবং যেখানে যে সাফার করবে তাকে আমি সাপোর্ট করব। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংগতির উন্নয়ন। তাহলে একবার যেগুলো পড়ছে রিক্যাপ, তাহলে আমার 16 নম্বরে পড়েছিলাম গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লব, 17 নম্বর অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, 18 নম্বর জনস্বাস্থ্য নৈতিকতা, 18-র ক পরিবেশের উন্নয়ন, 19 নম্বরে সুযোগের সমতা। আমরা 22 নম্বরে পড়ছি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ, 23 নম্বরে জাতীয় সংস্কৃতি, 23-এর ক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, 24 নম্বরে জাতীয় স্মৃতি নিদর্শন, 25 নম্বরে আমাদের পররাষ্ট্রনীতি, সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়। এখন বাক স্বাধীনতা দিব। অলরেডি কিছু বান্দা, কিছু অবুঝ বালক, অবুঝ বালিকা, তারা ধৈর্যহারা হয়ে পালিয়েছে। ধৈর্য ধরে রাখতে হবে, আমি তো আর বাইন্দা ধরে রাখতে পারবো না, ধৈর্য ধরে রাখতে হবে। ঘুমে চলে গেছে তারা। এখন প্রশ্ন, হ্যাঁ, এখন আবার প্রশ্ন প্রশ্ন রিক্যাপ হবে। তাহলে আমাদের মূলনীতি কয়টা? হাসিব মনে থাকবে, টেনশনের কোনো কারণ নাই, প্র্যাকটিস করবা, দেখবে জলবৎ তরলং হয়ে গেছে। তাহলে আমাদের 4টা মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমাদের যে ধর্মনিরপেক্ষতা, এটা কত নাম্বার অনুচ্ছেদ ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সবই হারিয়ে গেছে। আমাদের 12 নম্বর। ভেরি গুড, 12 নম্বর অনুচ্ছেদ। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত হইবে। কত নম্বর অনুচ্ছেদের কথা বলছি?
হাসান, তুমি আগে পড়ো, এখানে গুরুত্বপূর্ণ যেগুলো আমি লাস্ট দিন তোমাদের বলে দিব। হ্যাঁ, একবার পড়ো, আগে রিডিং দাও। প্রথমেই যদি আমরা পিছু উঠে যাই হবে? একবার পড়ো, প্যারা নাই, চিল। রিডিং পড়ো, এগুলো মনে থাকবে। আমি বললাম মনে থাকবে তোমাদের। গণতন্ত্র, আচ্ছা, এটা মানে হচ্ছে যে আমার জনগণ তো সরাসরি অংশগ্রহণ করতে পারে না সরকারে। কিভাবে অংশগ্রহণ করতে পারে? আমার নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবে, তারা আমার দাবি দাওয়া তুলে ধরবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার 11 নাম্বার। আচ্ছা, আহ কৃষক এবং শ্রমিকের মুক্তি কত নম্বর অনুচ্ছেদ ছিল? দফা হচ্ছে ধরো মেইন জিনিস, ওটার আন্ডারে যেগুলো, এগুলো উপদফা। এটা হচ্ছে 14 নাম্বার। ভেরি গুড। আমার মদ জুয়া নিষিদ্ধ কত নম্বরে? মদ জুয়া, তাহলে জনস্বাস্থ্য নৈতিকতা 18 নাম্বার অনুচ্ছেদ। আমার অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা কত নাম্বার অনুচ্ছেদ ছিল? 17 নাম্বার। আমার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কত নাম্বার অনুচ্ছেদ ছিল? 22 নাম্বার। একজন বলে না যে স্যার ছোট করে দেন, এই যে তোমাদের যেগুলো করছে এগুলোই ছোট, এগুলো ইম্পর্টেন্ট গুলা। আমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষা করব কত নাম্বার অনুচ্ছেদ? 23-এর ক। শুধু 23 না কিন্তু, 23 নাম্বার, জাতীয় সংস্কৃতি। 23-এর ক বললে ক্ষুদ্র নৃগোষ্ঠীও এখানে আসবে। আর সানজিদা, ডেসক্রিপশন হচ্ছে তোমাদের ডেসক্রিপশন থেকে ভেতরে তেমন একটা আসে না। যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আমি রেড কালার করে দিছি। ডেসক্রিপশনটা দেওয়া একটা আইডিয়া নেওয়ার জন্য, মেইনলি তোমার হেডিং থেকে আসবে, হেডিং এর উপর মেইন ফোকাস। তাহলে 23-এর ক, গুড। তারপর বলো আমাকে, জাতীয় স্মৃতি নিদর্শন কত নাম্বার অনুচ্ছেদ? 24 নাম্বার অনুচ্ছেদ। এবং আমাদের পররাষ্ট্রনীতি, যেটা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করে, না সবার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। বন্ধুত্ব রাখবো, বাট ট্যাক্টফুলি, নিজের স্বার্থ দেখে বন্ধুত্ব রাখবো, আমাকে বার্গেইন করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার 25 নাম্বার অনুচ্ছেদ। তাহলে বালক বালিকার যে স্লাইডের জন্য অপেক্ষা, সেটা হচ্ছে এটা। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।